এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বউ সাজিয়ে রাখার জিনিস না, ভোগ করার জিনিস। একটা ছেলে বিয়ে করে কেন? অবশ্যই ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমি তার ব্যতিক্রমে যাব না। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বন্ধু মহলে কথাটা বলে শাহরিয়ার আদনান শেখ তার সামনে বসে থাকা তার বন্ধু মহলের সদস্য সেজান মুহিত জবাব দেয়। নারী হলো কোমলমতি শিশুদের ন্যায়, যত্নে আর আদরে রাখলে তাকে দেবতার মতো মাথায় তুলে রাখবে। ভোগ করা খুব বিশ্রী শোনায় বাক্যটা। সেজানের কথায় বাকিরাও হেসে মজা নেয়। তাদের মাঝে নির্মাণ জবাব দেয়। আরে ভদ্র ছেলে, এত ভদ্র হয়ে কি করবে সোনা? আদনান যা বলেছে সেটা শোন। তোর বউকে কি তুই সাজিয়ে সাজিয়ে দেখবি নাকি শালা? মুহূর্তে হাসি ঠাট্টায় মেতে ওঠে তিনজন যুবক এবং দুইজন যুবতী। তাদের বন্ধু মহলের সদস্য সংখ্যা ৫। এরই মাঝে সেজান কিছুটা নম্র ভদ্র ছেলে হলেও বাকিরা সম্পূর্ণ উল্টো। মেয়েবাজি করা, নেশা করা, র‍্যাগ দেওয়া, এফটেজিং তো আছে বটেই, সেই সাথে মাসে মাসে প্রেমিকা চেঞ্জ করা, এই তো তাদের কাজ। আদনান হাতের সিগারেটটা মাঠে বিস্তৃত সবুজের রঙের ঘাসের উপর ছুঁড়ে ফেলে। সিলভার রঙের ঘড়িটায় সময় দেখে। বাকিরা কথা বলছে একটা টপিক নিয়ে। আদনান সবার উদ্দেশ্যেই বলে, আমি গেলাম এখন। আদনানের কথায় নিশাদ বলে ওঠে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তারা দেখে আদনান জবাব দেয়। কাজ আছে। তখন নির্মাণ জবাব দেয়। নতুন পাখি পেয়েছিস নাকি? আদনান হেলমেট পরতে পরতে বাইক স্টার্ট দেয়। নির্মাণের কথা কানে নেয়নি। ভার্সিটির গেট পেরিয়ে নিজ গন্তব্যে রওনা হয় সে। মাঘের শেষের দিক, ফাল্গুনের ধরিয়ায় তপ্ত দুপুরে অবসন্ন দেহ এবং উদাসীন মন নিয়ে কলেজ গেটে বাইরে পা রাখে একজন অষ্টাদশী রমণী। এখন চারপাশ ধুলোবালিতে পরিপূর্ণ। রাতে মৃদু শীত পড়লেও দিনের বেলায় তার ব্যতিক্রম। চারিদিকে তপ্ত রোদে খা খা করে ওঠে, সেই সাথে ধুলোবালি তো আছে বটেই। এই সময়টা তার ভীষণ অপছন্দ। সে অপেক্ষায় কবে তার প্রিয় বসন্ত আসবে। ফাল্গুন মাসে প্রকৃতি যেভাবে রূপ বদলে রম্য হয়ে উঠে একেবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন, বসন্তের প্রকৃতি স্নিগ্ধ ও পবিত্রতায় মোহনীয় আবেশে পরিপূর্ণ থাকে। রিক্ততার দৈন্য বেশভূষা পরিধান করে প্রকৃতি বসন্তের ছোঁয়ায় সিক্ত হওয়ার প্রতীক্ষায় বিভোর থাকে। কেননা বসন্তের আগমনের ধরাতলেই ফুল ফোটে, পাখি গান গায়, বাতাসে আমের মুকুল গন্ধ চারিদিকে ম ম করে ওঠে। নবপল্লবে সুশোভিত হয় বৃক্ষরাজি। প্রকৃতি যেন ফাল্গুনের প্রেমে পড়ে বারবার। কি যে এক সুপ্ত অনুভূতি। শুভ্র রঙা কলেজ ড্রেসও তেমন ধূসর রং ধারণ করেছে উদাসীন মন। কিন্তু একটা গাড়িও পাচ্ছে না দেখে মহাবিরক্ত চোখে মুখে এসে ভর করে। ছুটির সময় সব সময় এরকমই হয়। সব স্টুডেন্টদের উপচে পড়া ভিড় গাড়ির জন্য একে একে যে যেভাবে পারে গাড়িতে উঠে চলে যায়। মাঝে মধ্যে তাড়াতাড়ি গাড়ি পায়, মাঝে মধ্যে অনেক দেরিও হয়। অন্যদিকে পেছন থেকে দৌড়ে আসছে আরেকজন রমণী, হাতে দুটো মোটাসোটা বই, খুব সম্ভবত জীবন বিজ্ঞান এবং রসায়ন বই। পরিশ্রান্ত শুষ্ক গোলাপি রাঙা উষ্ঠ নাড়িয়ে মেয়েটা ডাক দেয়, ইলমা, এই ইলমা। নিজের নামের উচ্চস্বরে উচ্চারণ শুনে ঘাড় ঘুরিয়ে তাকা ইলমা। চোখে মুখে বিরক্তি থাকা লুকিয়ে ফেলার বৃথায় চেষ্টা করে সে, কিন্তু লুকাতে অক্ষম হয়। তখন হাঁপাতে হাঁপাতে ইলমার পাশে এসে দাঁড়ায় প্রীতি। প্রীতিকে দেখে ইলমা অনাবিষ্ট ভঙ্গিতে বলে, একটাও খালি গাড়ি পাচ্ছি না, কি যে একটা ঝামেলায় আছি। ইলমার কথায় প্রীতি রসিকতার সারি জবাব দেয়, তোর ভাইকে বল না বাইক নিয়ে আসতে, তাহলেই তো অপেক্ষা করতে হয় না। সাথে সাথে ধুম করে হিল পরে প্রীতি পিঠে। ইলমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কতবার বলেছি ওই অসভ্যের কথা মুখে এনে মুখটা নষ্ট করবি না। কোনো ভালো মেয়ে তার বাইকের পেছনে বসা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে চাইবে না। কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেয় ইলমা। ইলমার বিরক্তি দেখে প্রীতি মলিন হাসে।
সেই মলিন হাসি ইলমার চোখ এড়ায়নি। দুজনের চোখে মুখে নিষ্ক্রিয়তা জমেছে। ইলমা একটা খালি অটো দেখতেই থামায়। দুজনই পাশাপাশি বসে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তেমন আলোচনা না হলেও টুকটাক কথা হয়েছে। প্রীতির বাসা কলেজ থেকে খানিক দূরে, ইলমার বাসা কাছাকাছিতেই, সেই জন্য প্রীতির আগে তাকেই অটো থেকে নামতে হয়। ভাড়া মিটিয়ে তস্ত্র পায়ে হাঁটা ধরলো ইলমা। মেইন রাস্তা থেকে আরেকটা সরু পিচ ঢালা রাস্তা দিয়েই বাড়িতে প্রবেশ করতে হয়। 4 তলা বিশিষ্ট রঙিন দালান দাঁড়িয়ে আছে বাড়ির প্রবেশদ্বারের সরু রাস্তার শেষে। সেই 4 তলা বিশিষ্ট দালানটি ইলমাদের, তার বাবা এবং জেঠু সম্মিলিতভাবে বাড়িটি তৈরি করেছে। যৌথ পরিবার তাদের, জমি জমা ব্যবসা সবে একসাথে একলা। ইলমা নিচতলা প্রবেশ করে। উপরের বাকি 3 তলা ভাড়া দেওয়া হয়েছে। নিচতলা তাদের পুরো পরিবার থাকে। ইলমাকে দেখে তার দাদি ফরিদা পারবে আওয়াজ করে তুলে বলেন, জেরা তাড়াতাড়ি গোসল দিয়ে আয়, তোর পছন্দের খাউন বানাইছে আজকা। তৃপ্তি হেই কোন সময় আইয়া পড়ছে, তোর এত দেরি হইল কেন? ইলমা খানিক বিরক্তি নিয়ে জবাব দেয়, এই দাদি, জেরা কি? জেহেরা বলতে পারো না? না হলে ইলমা ডাকবা। তাড়াতাড়ি আয় তো জেরা, এত কথা কইস না। ইলমা হতাশ ভঙ্গিতে নিজের কক্ষে প্রবেশ করে। কাঁধের ব্যাগ এবং হাতের বই দুটো টেবিলের উপর রেখে চেঞ্জ করে গোসল করতেই চলে যায়। ভেজা চুলগুলো গামছা দিয়ে পিটিয়ে খাটের এক পাশে বসে। রুমের দিকে চোখ বোলাতেই একটা বিরক্তি এসে ভিড় করে। কি অগোছালো হয়ে আছে তার রুমটা, কেউ একটু গুছিয়েও রাখে না। ভাবনা প্রকাশ করার আগে পেটের ক্ষুধা অনুভব হয়। তড়িঘড়ি লিভিং রুমটায় আসে। তার দাদি ফরিদা খাবার রেডি করে বসে আছে তার জন্য। ইলমা মলিন হাসি দিয়ে চেয়ার টেনে পা উঠিয়ে বসে। খাবার শেষ করতে ফরিদা পারভিন পায়েসের বাটিটা এগিয়ে দেয়। পায়েস থেকে সব বিরক্তি যেন নিমিষেই উধাও। ইলমা বেশ তৃপ্তি সহকারে পায়েস খাচ্ছে। ফরিদা পারভিন মুগ্ধ হয়ে তার খাওয়া দেখছে। খাওয়া শেষ পর্যায়ে আসতে ফরিদা পারভিন বলেন, হ্যাঁ রে জেরা, কিরকম হয়েছে পায়েস? দাদি, অনেক মজা হয়েছে। ফরিদা পারভিন চিন্তিত ভঙ্গিতে বললেন, আদনানটা এখনো আইলো না, সারাদিন বাইরে বাইরে কি খায় কে জানে। সাথে সাথে ইলমার মুখশ্রীর রং পরিবর্তন হয়ে যায়। ফরিদা পারভিন এটো প্লেট নিয়ে কিচেনে যায়। ইলমা অলস ভঙ্গিতে উঠে দাঁড়াতে আগমন ঘটে পরিবারের কুপুত্র শাহরিয়ার আদনান শেখের। হাতে চাবির গোছা ঘোরাতে ঘোরাতে এগোচ্ছে সে। আদনানকে আসতে দেখে বিরক্ত হয় ইলমা। এই লোক যেদিকে যাবে সব মুখে করে তুলবে। ইলমাকে দেখে চোখ মুখের ভাব পরিবর্তন করে আদনান। ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসির আগমন ঘটে। ইলমা আদনানের হাসির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। আদনানের দৃষ্টিতে আসে সেই মুখ বাঁকানো, হাত উঁচিয়ে বলে, এই মেলিচার বাচ্চা, আর একবার মুখ বাঁকা করলে স্কচ টেপ লাগিয়ে দেব। সবার থেকে নিজের নামের এমন বিকৃতি ইলমার ধৈর্যের ভাত ভেঙে যায়। তেজিস্বরে জবাব দেয়, ওটা মেলিচা না, মেলিসা। তোর নামটা তোর মতোই কঠিন। মুখ ফুসকে কথাটা বলে আদনান। ইলমা আরেকটু চিবিয়ে চিবিয়ে বলে, আজকে কোন দুনিয়া উদ্ধার করে এসছো শুনি? নিশ্চয়ই ভার্সিটিতে কোনো মেয়েকে র‍্যাগ দিয়েছো, নাকি রাস্তায় তাকে ইভটিজিং করেছো? ইলমার কথা আদনানের মুখভঙ্গি পরিবর্তন আসে। বাইকের হেলমেট নিয়ে সামনে এগোয়। কোনো প্রত্যুত্তর না দিয়ে ইলমা তার যাওয়া দেখে বলে, লজ্জাও করে না। সাথে সাথে তেড়ে আসে আদনান। তাতে খানিকটা ভয় পেয়ে যায় ইলমা, কিন্তু নিজের ভয় প্রকাশ করে না। আদনানও তার গায়ে হাত তুলতে গিয়েও তোলে না, বাজখাই কণ্ঠে শুধায়, মেলিচার বাচ্চা, আজে বাজে কথা বললে খবর আছে বলে দিলাম। তখন সেখানে উপস্থিত হয় তৃপ্তি। রাগী ছাসালো কণ্ঠে শুধায়, ইলমা আজেবাজে কিছুই বলেনি। তুমি তো পাড়ার বখাটে ছেলে, এটা সবাই জানে। মেয়েদের ইফটিজিং করা, র‍্যাগ করা তোমার নিত্যদিনের কাজ। বাপের নাম বেঁচে পাতি নেতা সাজা। তোমারও বোন আছে, ভুলে গেছো? কথাটা শেষ হতে না হতে আদনান হাতে থাকা চাবির গোছা তৃপ্তির দিকে ছুঁড়ে মারে। তৃপ্তি ইলমা পাশাপাশি দাঁড়িয়েছিল। আদনানের রাগ দেখে দ্রুত সরে গেল। ছুঁড়ে মারা চাবির গোছা গিয়ে ইলমার কপালে ঘেঁষে সাথে সাথে ইলমার দু হাত চলে যায় কপালে। আদনান এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির পানে। তার মাঝে কোনো রকম পরিবর্তন নেই। তৃপ্তি ইলমার হাত সরাতে দেখে কপাল লাল হয়ে গেছে।
তখন চিৎকার করে সবাইকে ডাকে তৃপ্তি। ছুটে আসে ফরিদা পারভিন এবং মধ্যবয়স্ক দুজন মহিলা। আদনানকে দেখে বিরক্ত হয় দুজন মহিলা। তখন ইলমা রাগে ক্ষোভে জবাব দেয়, দিন দুপুরে মাতাল হয়ে এসেছে তোমাদের বাড়ির গুণধর পুত্র। দেখো আমার কপালে চাবির বোঝা ছুঁড়ে মেরেছে। তখন আদনান চিচিয়ে বলে, এই মিলিচার বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে আর তৃপ্তিকে মুখ বন্ধ রাখতে বলবে। এসব প্যান প্যানে আমি বিরক্ত হই। মিলিচা, তোর ধারণাও নেই তোর সাথে আমি ঠিক কি কি করতে পারি। মুড নষ্ট। তখন আদনানের আম্মু ঈশিতা জবাব দেয়, আওয়াজ নিচু করো বেয়াদব ছেলে, লজ্জা করে না? বাইরে মাস্তানি করে ঘরেও করো। আজকে তোমার আব্বু আসুক, এসবের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এত টাকা পয়সা খরচ করছি বেয়াদব অসভ্য মাস্তান ইফটিজার তৈরি করার জন্য। নিজের তো মান সম্মান নেই, পরিবারটার খোয়ানোর ধান্দা। তোমাকে দেখে ছোটটাও খারাপ হচ্ছে। তার কথা তৃপ্তি অভিমানী স্বরে বলে, তোমার ছেলের জন্য কলেজে যেতে মন চায় না, লজ্জা হয়, লজ্জা। তৃপ্তির আহত কণ্ঠ ইলমার বুকে এসে সূচের মতো করে ভিথে। ঈশিতা মেয়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সবার মনেই একটা চাপা অভিমান রয়েছে আদনানকে নিয়ে। সবার এক একটা দীর্ঘশ্বাস যে কতটা ভয়াবহ সেটা কি টের পায় আদনান? এর পরিণতি কি হবে ভাবে তো ছন্ন ছাড়া ছেলেটা, নেশায় বুধ হয়ে থাকা ছেলের আবার ফাঁপা। তাকে নিয়ে এক একবার এক এক ঝামেলা লাগে, সপ্তাহে পেরিয়ে যায় সমাধান হতে। সবার মনে একটা ঘৃণা বিতৃষ্ণা জমেছে। এই ছেলের পরিবর্তনের নামগন্ধ নেই। সবার মুখ থমথমে। তখন ফরিদা বলে, জেরা, ওরা লাড়া দিতে গেলি কেন? এখন ঘরটার ভিতরে অশান্তি করব। তখন ঈশিতা গর্জন দিয়ে বলে, আদনান লাড়া দেওয়া লাগে নাকি? ও তো সব সময় খেপা কুকুর হয়েই বাড়ি আসে। দেখনি ইলমার কি অবস্থা করেছে? খুব শক্ত করে ইলমার দিকে তাকায়। আদনানের চাহনি দৃষ্টিকে পাত্তা দেয় না ইলমা, বরং তার জেঠিমাকে শান্ত হতে বলে। আদনান কোনো কথা না বলে ভেতরে চলে যায়। তার পেছন দিয়ে তৃপ্তি নিজের রুমে চলে যায়। ইলমা কপালে ওষুধ ডলে দেয় ঈশিতা। কিছু বলার মতো ভাষা নেই তার, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। ইলমা নিজেকে সামলে নেয়, সোফায় বসে টিভি দেখার জন্য হানিবানির কার্টুন লাগিয়ে সেটি উপভোগ করতে থাকে। ভুলে যায় আদনানের করা আঘাত। জানি সন্ধ্যায় আরেক দফা ঝামেলা হবে বাড়িতে। আদনানের কথা ভাবলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখানে বেশ নাম ডাক আছে ইলমাদের পরিবারে। তার জেঠু এখানকার চেয়ারম্যান, বেশ সম্মানিত ব্যক্তি। ইলমার বাবা নিজেও একজন আইনজীবী, কিন্তু তাদের পরিবারের বড় ছেলে আদনান না বাবার মতো হয়েছে না চাচার মতন। সে কার মতো হয়েছে অজানা। এই পরিবারের কেউই তার মতো এতটা উচ্ছৃঙ্খল না। ভার্সিটি গিয়ে কি উদ্ধার করে কে জানে? উচ্ছৃঙ্খল চলাফেরা, ইফটিজিং, মাস্তানি, মাঝে মধ্যে ক্লাবে গিয়ে মদ গিলে আসে। এই তো তার নিত্যদিনের রুটিন। কারোর সাথেই তেমন ভালো আচরণ করে না, কথাও তেমন বলে না। তবে ইলমার সাথে মাঝে মধ্যে দুদণ্ড কথা বলে, তাতেও ঝামেলা লেগে যায়। একটু আগেও তার ব্যতিক্রম হয়নি। কারণ ছাড়াই নাম নিয়ে ব্যঙ্গ করবে। তার পুরো নাম জেহরা ইলমা ম্যালিসা, কিন্তু এক একজন এক একটা ডাকে। কেউ ইলমা, কেউ জেহরা। একমাত্র আদনান তাকে মেলিসা বলে ডাকে। এই নামের উচ্চারণ পরিবর্তন হয়নি এখনো অব্দি, যেটা নিয়ে প্রায়শই ঝগড়া লাগে আদনানের সাথে। কিন্তু লাট সাহেব এটার নির্দিষ্ট কারণ বলতে পারে না, শুধু ইলমার করা কথা শোনে। মাঝে মধ্যে প্রত্যুত্তর করে, এত সুন্দর সবকিছু চাইলেই জীবনটা সুন্দর করে সাজানো যায়, অথচ আদনান বুঝে না। নিজের মর্জি মতো যা তা করে বসে। মাথা তীব্র যন্ত্রণা হচ্ছে, সেই জন্য ইলমা উঠে দাঁড়ায়। নিজের রুমের দিকে পা বাড়াতে আরেকবার আদনানের মুখোমুখি হয়। ফরিদা পারভিন নাতিকে বসিয়ে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন। ইলমা সেদিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নেয়। আদনানকে এখন কেমন নম্র ভদ্র লাগছে, কিন্তু এরকম একদমই নয়। একেবারে খেপা কুকুরের থেকেও জঘন্য। দুদিন পর পর অশান্তি লেগেই থাকে ফ্যামিলিতে। ভাবলে বিরক্তি চলে আসে। কবে যে বাড়ি ছাড়তে পারবে সেই অপেক্ষায় সে দিন গুনছে। নিজের কল্পনাকে বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ে ইলমা। দালানের চারপাশে গাছগাছালি আছে, সামনে সবুজ ঘাসে আচ্ছাদিত খোলা মাঠ। জমিটা তাদেরই, এখনো বিল্ডিং এর কাজ ধরেনি। পাশে আরেকটা আবার জমি, সেখানেও সারি সারি বড় দালান দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে এই ব্যালকনি থেকে
সামনের খোলা মাঠটায় নজর রাখে ইলমা। নিচতলার সবচেয়ে সুন্দর রুমটা ইলমার দখলে। তার রুমের ব্যালকনিতে ঠান্ডা শীতল বাতাস আসে। সেই বাতাস নিঃশব্দে অনুভব করে ইলমা। প্রকৃতির সাথে তার সে কি মিল! একজন প্রকৃত প্রেমী সে। 7টার দিকে ইলমা রুমে আসে। তার বাবা ইনান শেখ এসে ঘুমন্ত ইলমার শিউরে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে না দিতে খোলা কপালে নজর যেতে আটকে ওঠেন তিনি। কি আঘাত করেছে তার মেয়েকে? পাইজা। কিন্তু আজকাল তো ইলমাকে নিয়ে সে মাথা ঘামায় না। বাকি সদস্যের উপস্থিতিতে ইলমার গায়ে হাত তোলার সাহসও তার নেই। তাহলে এরকমটা হলো কি করে? নিজের আকাশ কুসুম ভাবনা সমাপ্তি টানার জন্য আদুরে কঞ্চে বলেন, মা ইলমা, উঠো মা, পড়তে বসবে না? বার কয়েক ডাকার পর ইলমা চোখ মেলে তাকায়। বাবাকে দেখে মনটা ভালো হয়ে যায় তার। কি আদুরে এবং মিষ্টি করে মা বলে ডাকে। ইলমা নড়ে চড়ে বসতে ইনান শেখ প্রশ্ন করে, কপালে কি হয়েছে মা? দরজার সাথে ধাক্কা খেয়েছে আব্বু। কাপা কাপা গলায় কথাটা বলে ইলমা। এই প্রথম তার আব্বুকে সে মিথ্যে বলেছে। এখন সত্যিটা বললে হাউকাও বেঁধে যাবে। শুধু তার আব্বু না, তার জেঠু আদনানের হালত টাইট করে দিবে। সেই ঝামেলা চলবে 1 সপ্তাহ জুড়ে। অশান্তি আর অশান্তি। ইনান শেখ মেয়ের কথায় খুশি হননি। কণ্ঠস্বরে গাম্ভীর্যতা টেনে জবাব দেয়, দেখে শুনে চলতে হয় মা, দেখো কপালে কি অবস্থা। আরে আব্বু, কিছু হবে না, সকাল হলেই ঠিক হয়ে যাবে। না না, আমি কিছু শুনতে চাই না। আব্বু, আমার ফুলের গায়ে দাগ লাগেনি, দাগ লেগেছে আমার পরিচয়। ইনান শেখের কথা ইলমা মৃদু হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পড়তে হবে তো, ফ্রেশ হয়ে বাইরে আসো, নাস্তা করবে। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ উঠে বাইরে আসে। তার ছেলে ইজাজ শেখ তার কাছে আসে। ইজাজ এবার 7 উঠেছে। খুব বাধ্য ছেলে সে। আদনানের থেকে দূরে দূরে থাকতেই পছন্দ করে। তার আব্বু এবং আম্মু বলেছে আদনান ভালো না, যতটা সম্ভব দূরে থাকতে। ইজাজও সেটাই মেনে চলে। ফাইজা এবং ঈশিতা মিলে নাস্তা তৈরি করছে। ছোট্ট পরিবার, কত সুখ আনন্দের তাদের মাঝে। তবে অশান্তির শেষ নেই। ব্যক্তিগত ও ফ্যামিলিগত সবাই একসাথে নাস্তা খেতে বসে। শুধু আদনান আর ইলমা এখনো আসে। তৃপ্তি গলা ছেড়ে ডাকে ইলমাকে। সাথে সাথে উপস্থিত হয় সে তখন তৃপ্তি এবং আদনানের বাবা তারেক মাহমুদ শেখ কণ্ঠস্বর উঁচু করে আদনানকে ডাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না। ইলমা চুপচাপ তৃপ্তির পাশে বসে, দৃষ্টি মেঝেতে সংযত করে রেখেছে। আদনানকে বার কয়েক ডাকার পরও কোনো সারা শব্দ পায়নি কেউ। ঈশিতা এ নিয়ে মাথা ঘামায় না। তারেক মাহমুদ তৃপ্তিকে আদেশ করে বলে, যাও আদনানকে ডেকে আসো। তৃপ্তি মুখের উপর নাকচ করে দেয়। তাতেই তারেক মাহমুদ রাগে খুশি উঠেন। ইনান মাহমুদ ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠে যেতে, না হলে এক্ষুনি এলাহি কাণ্ড বেঁধে যাবে। ইলমারও ইচ্ছে করছে না করে দিতে, কিন্তু বেয়াদবি হবে। কেউ তো জানে না দুপুরের ঘটনা। তারেক মাহমুদ ক্রুদ্ধ হয়ে কিছু বলতে যাবেন, তখন ইলমা উঠে যায়। দ্রুত গতিতে বলে, আমি যাচ্ছি। কথাটা বলেই সে তস্ত্র পায়। আদনানের রুমের দিকে যায়। দরজা নক করতেই কোনো রেসপন্স করে না আদনান। ইলমা বার কয়েক নাম ধরে ডাকে, কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় দরজা করাঘাত করতে বুঝে দরজা খোলাই আছে। হয়তো আদনান ঘুমাচ্ছে। একটা জড়তা নিয়ে ভেতরে প্রবেশ করতেই বাজে ভ্যাপসা একটা গন্ধ নাকে ঠেকতে কেসে উঠেছে। ভেতরে সব গুলিয়ে আসছে। তমসাবৃত রুমটা দেখে শুষ্ক ঠোঁট গিলে ইলমা। রুমের বাজে গন্ধটা সিগারেটের। আদনান তার রুমের দরজা জানলা আজীবনই বন্ধ করে রাখে। বাইরে আলো বাতাস কিছুই আসে না, সেই জন্য এমন গন্ধ হয়ে থাকে। আদনান ধূমপান করে, এটা অবিশ্বাসের কিছুই না। ইলমা দেয়ালে হাতে সুইচের নাগাল পেতে লাইট এবং পাখা উভয় অন করে। যেহেতু শীতের রেশ এখনো যায়নি, কান ঘুরতে শীতের কাঁপুনি অনুভব হয়। খাটের দিকে নজর যেতেই দেখে উপর হয়ে শুয়ে আছে আদনান। দেখেই বিরক্তি আর বিতৃষ্ণা এসে চোখে মুখে ভিড় জমিয়েছে। ইলমা কাছাকাছি যে চিৎকার করে ডাকে, আদনান শেখ, উঠুন, আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকা হচ্ছে। একবার ডেকে বিরক্তি নিয়ে আদনানের রুমের দেয়ালে চোখ বোলা ইলমা। রুমটাও 1 নম্বরে বস্তি করে রেখেছে। সিগারেটের গন্ধে ভেতরে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। ইলমা চিৎকার করে আর একটা ডাক দিতে আদনান উঠে বসে। ইলমাকে দেখে অপ্রস্তুত হয়ে যায় সে। চোখে মুখে উপচে পড়ে বিরক্তির রেশ। তাতে দশ চেপে বলে, ফ্যান ছেড়েছিস কেন? শরীরে কারেন্ট বেশি নাকি? আদনানের কথা ইলমার কণ্ঠস্বরে বিরক্তি এনে জবাব দেয়, রুমে দুর্গন্ধ করছে। তোকে জিজ্ঞেস করেছি নাকি আমি?
তোর তো সাহস কম না, আমার রুমে এসে ফ্যান ছেড়েছিস। ইলমা শিশুকে জবাব দেয় না, কণ্ঠস্বর খাদে নামে পুনরায় বলে উঠছে, আপনাকে বাইরে আসতে বলেছে। শত্রুগিরি করে এখন মিষ্টি স্বরে ডাকছিস। একটু পর তোর বাপ জেঠু মিলে আমায় বাস দিবে, বুঝি না ভেবেছিস? ইলমা খানিক ভেবে প্রত্যুত্তর দেয়, যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হয়। তোর ধারণাও নেই তোর সাথে আমি ঠিক কি কি করতে পারি, তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি। আদনানের কথা ইলমা খ্যাপা বাঘিনীর মতো জবাব দেয়, জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। নিজেকে কি ভাবিস? আয়নায় একবারও নিজেকে দেখেছিস? দেখা যায় একটা গাঁজাখোরের মতো। এই মিলিচা, মুখ সামলে। তোর মুখ তুই সামলে রাখ। কথাটা বলতে না বলতেই গন্তে ওয়াক করে উঠে মুখ ভর্তেই বমি আদনানের উপর ঠেলে দেয়। আদনান ক্রুদ্ধ হয়ে চোয়াল শক্ত করে না চিৎকার করে বলে, মেলিচার বাচ্চা, রুম থেকে বের হওয়া, না হলে তোর খবর আছে। ছি, এখন আমার গোসল করতে হবে। বলদের বাচ্চা বলদ, ম্যানার শিখেনি। ইলমা আদনানের রুমের মেঝেতেই বমি করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। কমন ওয়াশরুমের সামনে থাকা বেঞ্চিতে গিয়ে বমি করে উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদ এগিয়ে আসে। ফরিদা পারভিনও আসেন তৃপ্তি পানির গ্লাস নিয়ে এগিয়ে যায়। ঈশিতা উঠে আদনানের রুমের দিকে যায়। ব্যবসা গন্ধে নাক ঠেকতেই গলায় বমি আটকে যায়। ওয়াক করে উঠে ইলমা পানি খেয়ে ঠান্ডা হয়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন। কি হয়েছে? তখন ঈশিতা জবাব দেয়, আমি বলছি আদনানের রুমে সিগারেটের বাজে দুর্গন্ধ, সেটা ইলমা সহ্য করতে পারেনি, তাই বমি করে দিয়েছে। করতে চল শক্ত করে নেয় তারেক মাহমুদ। ইনান শেখ মেয়েকে সামলাচ্ছে। পিজা বাপ মেয়ের আদর যত্ন চুপচাপ দেখছে। তখন ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, ঝামেলা করিস না তো পুপ, বদমাইশটা তো ওই রকমই, কইয়ে কোনো লাভ আছে? তারেক মাহমুদ নিজেকে যত সম্ভব সংযত রেখে জবাব দেয়, আসুক আমার গুণধর পুত্র, তারপরে বোঝাপড়া হবে। বাকিরা চুপ। নাস্তায় মনোনিবেশ করতে না করতে আদনানের আগমন হয়। চুল এখনো ভেজা, ফোঁটা ফোঁটা পানি পড়ছে। সত্যি সত্যি গোসল করে এসেছে আদনান, তবে এখনো তার চোয়াল শক্ত করে রেখেছে। উদ্য নয়নে ইলমার দিকেই তাকিয়ে আছে। তারেক মাহমুদ আদেশের সুরে বলেন, বসো। আদনান সিঙ্গেল সোফায় বসে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে তারেক মাহমুদ বলেন, তুমি স্মোক করো। সাবলীল ভাবে জবাব দেয় আদনান। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। তারেক মাহমুদ রাগ মিশ্রিত কণ্ঠে আওয়াজ তুলেন, স্মোক করা ছাড়বে কবে? যেদিন থেকে আপনি পানি খাওয়া ছেড়ে দিবেন। আদনানের কথাগুলো গম্ভীর ভাবে তারেক মাহমুদ বলেন, পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব, যেটা প্রতিদিন গ্রহণ করতে হয়। তোমার স্মোক করা ছেড়ে দেওয়ার সাথে আমার পানি পান করার কি সম্পর্ক? পানি যেমন আপনার জন্য অপরিহার্য, তেমনি স্মোকও আমার জন্য অপরিহার্য। চাইলেও ছাড়তে পারবো না। আর কিছু বলবেন? ছেলের বেয়াদবিতে তারেক মাহমুদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উঠে চেঁচিয়ে বলে, কাফির হয়েছো তুমি। বাবা মা গুরুজন মানো না, বেয়াদব একটা। কাজকর্ম তো করো না, ফ্রিতে খাও, লজ্জাও করে না। আদনান তাতে জবাব দেয় না। ফরিদা পারভিন না আজকে বললেন, অল্প বয়সে মারা যাবি না তুই, এদিন ভালো না। নিশির আগমন হতে প্রকৃতির কপালে ছড়িয়ে পড়েছে হিমের বার্ধক্যের ছটা। চারিদিকে জীর্ণ শীর্ণ প্রাণ স্পন্দন, নীরব হাওয়া। শীতের আগমনে প্রকৃতির সাথে মানুষও হয়ে ওঠে জড়সড়। কনকনে শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম ছুটেছে তারেক মাহমুদের। তার সামনে এখনো নির্লিপ্ত ভঙ্গিতে বসে কফি পান করছে তার ওই পুত্র আদনান। কিছুক্ষণ আগের করা বেয়াদবি সে হয়তো আমলেই নেয়নি। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে জবাব দেন, তুমি কবে স্মোক করা ছাড়বে? বিরক্তিতে নাক মুখ কুচকে নেয় আদনান। কপালে কয়েকটা ভাঁজ ফুটে ওঠে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান মেঝেতে দৃষ্টি রেখে জবাব দেয়, খোদা যেদিন চাই। খোদা মানো তো। তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়, এত কিছুর উত্তর দিতে বাধ্য নই আমি। অদনান। তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়। চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান রু হেসে উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান রু হেসে উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, এরপর যে আমার রুমে যাবে, বাল পাকনামি করবে, আমার থেকে খারাপ কেউ হবে না। আদনানের কথা ঈশিতার আগে ফুঁসে উঠল।
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয় আদনানে যাওয়ার দিকে। তারেক মাহমুদকে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য উদ্যত হতেই যাবেন, তখনই আবার ফরিদা পারভিন বিলাপ ছুড়ে দেন। আদনান দিন দিন খারাপ হইতাছে, এইটারে বিয়ে করাই দাও। বহু যাও না আসলে বাইধা নিব, তখন দেখবা সব শয়তানি বাইরে হইয়া যাব। তখনই তৃপ্তি জবাব দেয়। ওর শয়তানি ভালো হওয়ার সাথে বিয়ের লজিক বুঝলাম না। ফরিদা পারভিন জবাব দেয়। বিয়ে হইল পবিত্র ব্যাপার, আদনানের শয়তানি ভালো করার জন্য ওর মতনই একটারে দরকার। তারেক মাহমুদ বিরক্ত হয়। ছেলের বয়স হয়েছে নাকি বিয়ে করার? বিয়ে করে বউকে খাওয়াবে কি? যেখানে নিজে বাপের হোটেলে 3 বেলা সারের মতো খাবার গিলে। বিয়ে কি এতই সোজা? সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া 4টিখানি কথা না। তার ভরণ পোষণ, চাহিদা, চাওয়া পাওয়া পূরণ করা কি সহজ কথা? ফরিদা পারভিন আরো কিছু বলতে যাবেন, তখনই ইলমা বলে ওঠে। ওপরওয়ালা হেদায়েত না দিলে তোমার নাতিকে কেউই সঠিক পথে আনতে পারবে না। তারেক মাহমুদ কপাল স্লাইড করছে। ছেলেকে নিয়ে তার মাথা ব্যথা প্রচুর। বাইরে যা খুশি করুক তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এই রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এইরকম দু একটা বাঘ রাখা আবশ্যক। সেখানে তার ছেলে তো একেবারেই নাম করা। কে না চেনে তাকে? খারাপ কাজের মাস্টার সে। তারেক মাহমুদ শুধু মুখের শাসন করে, অন্তর থেকে এরকম কিছুর প্রতিবাদ আসে না। তার এই চুপ থাকাটা কতটা শোভনীয় তা নিজেরও জানা নেই। একজন বাবা হিসেবে অনেক দায়িত্ব থাকে, তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানকে সুশিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করা, যাতে দেশের এবং দশের ভবিষ্যৎ হয়। সেখানে সে বাবা হিসেবে তেমন শাসন দেখাচ্ছেন না। আদনানের এরকম উচ্ছনে যাওয়ার পেছনে বড় অবদান খারাপ সঙ্গ, নেশাদ্রব্য সেবন, রাগ, দম্ভ, হিংস্রতা বা অন্য কোনো কারণ। রুমে এসে পড়ার টেবিলে সামনে চেয়ার টেনে বসে ইলমা। কপালে সূক্ষ্ম ঘাম জমেছে, বুকটা থুকথুক করছে, শব্দ করছে। হাতের আঙুলের ফাঁকে কলম রেখে সেটা ডানে বামে নাড়াচ্ছে। এর মাঝে ফোনে টুংটাং শব্দ হতে সেটা হাতে নেয় ইলমা। তাদের গ্রুপে অনবরত মেসেজ হচ্ছে, তাকেও মেনশন দেওয়া হলো। ইলমা গ্রুপে ঢুকতে প্রীতি বলে, বড়লোক আপা এসেছে। তখন তাদের বন্ধু রিহান রিপ্লাই দেয়। ইলু বেবি কার সাথে ছিলে এতক্ষণ? ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, রিপ্লাই করে, তোদের জিজুর কাছে ছিলাম, ছাড় ছিলই না, সেজন্য আসতে লেট হয়েছে। হাজিরগুলো। প্রীতি রিপ্লাই করে। খালামণি হচ্ছে কবে? ইলমা কয়েকটা রাগে ইমোজি ছেড়ে রিপ্লাই দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাজে ধান্দা বন্ধ করে ধর্মের পথে আয় তোরা। তাদের সাথে যোগ দেয় তাদের আরেক বন্ধু মাহিম। ইলমাকে পচিয়ে বলে, আমাদের খালি তুই শিখিয়েছিস, এখন পাল্টে নিচ্ছিস কেন? স্ক্রিনশট ভাইরাল করবো? ইলমা মুখ পাকানো ইমোজি দিয়ে রিপ্লাই দেয়। তাহলে তোর কুকিরটি সব তোর গার্লফ্রেন্ডের ইনবক্সে লিস্ট হিসেবে চলে যাবে। ভালো চাস তো আমাকে ভদ্র মেয়ে বলে মান্য কর। মূর্তি হাসির ইমোজিতে পড়ে উঠে গ্রুপ। মাহিম ইলমাকে ভালো মেয়ে বলে উপাধি দিয়েছে। ইলমা সবাইকে পড়ার জন্য তাড়া দিয়ে অফলাইনে হয়ে যায়। পুনরায় চেয়ারে বসে টেবিলের উপর থাকা ক্যালেন্ডারের পাতায় চোখ বোলায়। 2 দিন পর তার বার্থডে, তার জন্য একটা স্পেশাল দিন। রাতের খাবার খেয়ে রুমে আসতে আদনানের গার্লফ্রেন্ড রিয়ানা কল দেয়। আদনান নিজের ভাবভঙ্গির পরিবর্তন এনে কল রিসিভ করে। রিয়ানা অভিমানে স্বরে বলে, বে সারাটা দিন গেল কল দিলে না? আদনান নরম স্বরে জবাব দেয়, ব্যস্ত ছিলাম জান। এখন বলো কেমন আছো? তোমাকে দূরে রেখে ভালো থাকা যায় বুঝি? ভনিতা ছেড়ে আসল কথাটা বলো। চলো ক্লাবে যাই। আদনান ফ্রিকুজকে ফোনের স্ক্রিনে তাকায়। রাত 11টার উপরে। এখন ক্লাবে গেলে নিশ্চয়ই মদ গেলা হবে না, হবে তো অন্য কিছু। মদ অবধি আদনান সঙ্গ দিবে, এর বাইরে কিছুতে সে নেই। আদনান মনে মনে বিশ্রী একটা গালি দেয় রিয়ানাকে। রিয়ানা আদনানকে চুপ দেখে পুনরায় বলে, কি হলো বে, আসবে না? কেন, তুই কি বেশি হর্নি হয়ে গেছিস? রিয়ানা থতমত খেয়ে বলে, কি বলো এসব? জাস্ট একটু মজা করবো সেজন্য বলেছি। ক্লাবে যা, ছেলের অভাব পড়বে না, ইন্টিমেন্ট হতেও বেশি দেরি হবে না, মজা হবে বেশ। আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো এখন। কথাটা বলে আদনান কল কেটে দেয়। 2 হাত ব্যালকনির গ্রিলে রেখে বাইরে তাকায় আদনান। মদ কেনার সাথে সাথে প্রেমটাও ভালো করে আয়ত্ত করতে পেরেছে সে। এই পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড বানিয়েছে গুনেও দেখি, জাস্ট 1 মাস। 15 দিনের প্রেম,
নতুন আরেকটা ধরে। রিয়ানাও তার ব্যতিক্রম না। 15 দিন হলো নতুন রিলেশনশিপ তাদের, কিন্তু আদনানের ইন্টারেস্ট নেই রিয়ানার প্রতি। তার শিকার অন্য কেউ। সেখানেই রাত দিন সময় ব্যয় করছে সে। ইফটিজিং, ফ্ল্যাটিং, মদ গিলা, ঝামেলা পাকানো, গালি দেওয়া, এসব তো তারই কাজ। তার বাবার টাকা আছে, সে শো অফ করে। বড়লোকের মেয়ে ইমপ্রেস হয় যাদেরও 101 জন বফ চেঞ্জ করার অভ্যাস আছে, তারা কেউই প্রেম সিরিয়াসলি নেয় না। এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিস্যুর মতো চেঞ্জ করা কোনো ব্যাপার না। টিং টিং আওয়াজে ঘড়ির কাঁটা সকাল 8টার ঘরে ছুঁয়েছে। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙেছে আদনানের। উঠে শাওয়ার নিয়ে লম্বা সময় ব্যবধানে তৈরি হয়। হাতে কালো বেল্টের ঘড়ি, করে পারফিউম মেখে বাইরে আসে। হাতে বাইকের চাবি গোছা, সেই সাথে হেলমেটও আছে। শেখ পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। আদনান এসে চেয়ার টেনে বসে। ব্রেডে জেল মাখাতে মাখাতে ইলমার দিকে এক নজর তাকায়। সাদা রঙের কলেজ ড্রেস, সাথে 2 বিনুনি করা, উপরে অ্যাপ্রন জড়ানো। তার সাথে তৃপ্তিও আছে একই বেশে। দুজনেই একই ব্যাচ, শুধু গ্রুপ আলাদা। তৃপ্তি কমার্সের স্টুডেন্ট আর ইলমা সায়েন্সের স্টুডেন্ট। আদনান নাস্তাটা সেরে উঠে চলে আসে বাইরে। হেলমেট পরে বাইকে স্টার্ট দেয়। তার পছন্দের রং কালো, সেই জন্য বাইকটাও কালো দেখে কিনেছে। শোষুক শব্দ করে দ্রুত গতিতে বাইক চলছে ভার্সিটির উদ্দেশ্যে। সেজান, নির্মাণ, নিশাত, রাহা 4 বন্ধু ক্যাম্পাসের ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা আদনান কখন আসবে। তারা একটা ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা করছে, যেটা কয়েকদিন ধরেই সবারই আলোচনার কেন্দ্রবিন্দু। সেটা হলো ভার্সিটির জুনিয়র বেশ সুশ্রী রমণী জ্যাবেন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ বিপরীত দলের লিডার জয় আভরণ, এমপির একমাত্র ছেলে জয় আভরণ, যার সাথে আদনানের ঘোর বিরোধিতা আছে বটেই। কেউ কারো ছায়া সহ্য করতে পারে না। এখন তো এক জেবিন নিয়ে না জানি কত কাহিনী হয় বলা যায়। আদনানের জিনিস আবরণ কেড়ে নিতে পছন্দ করে, আর আবরণের জিনিস আদনান। যে কোনো ফাংশনে মেন দায়িত্বে আদনান থাকলেও মাঝে মধ্যে আবরণও থাকে। এই দুইজনের ঝামেলা সবারই কম বেশি জানা। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে জ্যাবে। পরনে কাঞ্জিবরম শাড়ি, কাঁধে একটা ব্যাগ, খুবই অল্প সাথে তাকে বেশ সুন্দর লাগছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের বন্ধু মহল। এরই মাঝে নির্মাণ বলে ওঠে, ভার্জিন বলে মনে হয় না। সাথে সাথে কেসে উঠে সেজান। আদনান কোনো জবাব দেয় না। নিশাত এবং রাহা মুখ পাকায়, মুখ পাকা করে। নিশাত খানিক রাগ দেখিয়ে ছাঁচালো কণ্ঠে শুধায়, এসব কেমন কথাবার্তা? তোর নজর এত খারাপ কেন? এই শালি চুপ থাক। ছেলেদের সম্পর্কে তোর ধারণা আছে? ওরা একটা মেয়ের হাঁটা চলা দেখেই বুঝতে পারে অনেক কিছু, বিশেষত মেয়েটা ভার্জিন কিনা। তার পোশাক আশাক দেখেও অনেক কিছু বোঝা যায় মেয়েটার রুচি কেমন। ওর রুচি সুন্দর, দেখ না শাড়ি পরিধান করেছে। রাহার কথায় নির্মাণ হু হু করে হেসে ওঠে। আদনান বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করছে তাদের পানে। নির্মাণ হাসি থামিয়ে বলে, শাড়ি পরলেই রুচি সুন্দর হয় নাকি? গিয়ে দেখ, রাত বিরাতে ক্লাবে বেটা মানুষের সাথে ডলাডলি করে। আদনান এবার মুখ খুলে থমকে বলে, এই তোরা চুপ থাকবি। মেয়েটা যেমনই হোক, সে আবরণের পছন্দ করা জিনিস। আর তোর শিকার? সেজান ব্যতীত একজোটে কথা বলে উঠে সবাই। আদনান কিঞ্চিত হাসে। মনের মধ্যে কি চলছে সে পৃথিবীতে কেউ জানে না। তার মাঝে সেজান মোহিত। তাহলে রিয়ানা? ধুরু, জেবিন যতদিন পর্যন্ত না ইমপ্রেস হয় ততদিন রাখবো রিয়ানাকে। আই হোপ এরপরও আবরণের কাছেই যাবে। আদনানের কথায় সেজান খুশি হয়নি, বিরক্তি নিয়ে বলে ওঠে, এসব বন্ধ কর। মেয়ে নিয়ে প্রেম প্রেম খেলা শুধু শুধু নিজের সময়ের ব্যক্তিত্ব নষ্ট। অন্ধ হয়ে গেছিস তোরা। চোখ মেল, দুনিয়াটা দেখ। গুরুত্বপূর্ণ সময় ভালো কাজে ব্যয় কর। যতই বাপের টাকা থাকুক, একটা সময় ভালো কিছু করতে না পারলে ছুঁড়ে ফেলে দেবে। সেজানের কথা কেউই আমলে নেয়নি তেমন। তবে নিশাত খানিক ভেবে বলে, সেজানের কথাটা খারাপ না। তাহলে সবার আগে তুই প্রেম প্রেম খেলার মাঠ থেকে বের হ। নির্মাণের কথায় নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি এক পুরুষে আসক্ত, তোদের মতো মেয়েবাজি বা ছেলেবাজিতে আমি নাই। সেজানের দলের সদস্য। যা, তোরাই দেশের ভবিষ্যৎ। এক নারী আর পুরুষ, ছ্যাঁকা একটা দিবে যখন বেকা হয়ে যাবি তখন।
এরপরই বুঝবি একসাথে 4-5টা প্রেম করার মানে। নির্মাণের কথা কানে তোলে না নিশাত আর সেজান। রাহারও এইসবে ইন্টারেস্ট আসছে না। নিশাত সেজানের সাথে সে ডিপার্টমেন্টের দিকে চলে যায়, তার পেছন দিয়ে নির্মাণ এবং আদনানও যায়। তারা যাবে অফিসের দিকে। সামনে আসছে বসন্ত, বড়সড় অনুষ্ঠান হবে ভার্সিটিতে। সেসব প্রোগ্রামের দায়িত্ব পালন করার মতো ব্যাপার স্যাপার আছে না। কলেজে এই পরপরই ক্লাসগুলো পরে ক্লান্ত হয়ে যায় ইলমা। পাশে বসা প্রীতি, সেও বেশ ক্লান্ত। আগামীকালকে ইলমার বার্থডে, সে বিষয়েও পরিকল্পনা চলছে মাহিম এবং রিয়ানের সাথে। যেহেতু কলেজ খোলা, এখান থেকে কিছু একটা করবে। ছুটি হতে সবাই একসাথে বের হয়। সবার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। গেটের সামনে আসতে দেখা হয় আদনানের সাথে। সে এই পথে বাসায় যাচ্ছে। ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজ গন্তব্যে যাচ্ছে সে। আদনানকে দেখে খানিক বিরক্ত হয় ইলমা। প্রীতি হাসি ঠাট্টা করার সাহস পাচ্ছে না, কিন্তু মাহিম এসব ভাবে ছোট করে বলে উঠছে, আরে আদনান ভাই গেল, তাকে সুন্দর লাগছে তো। মাহির কথায় ইলমা তার দিকে দৃষ্টি স্থির করে। তখন প্রীতি সাহস করে বলে, ওনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? কেন, তুই প্রেম করতে চাস নাকি? ইলমার কথায় প্রীতি দুম করে কিল বসায়, হাতে হাত চেপে জবাব দেয়, না, তোর জন্য বলেছিলাম। আস্তাগফিরুল্লাহ, দুনিয়ায় ছেলের অভাব পড়েছে নাকি? ইলমার কথায় রিয়ান বলে, না, একটা জিচুর অভাব। ইলু, একটা প্রেম কর না। তোর ববকে ফকির বানানোর দায়িত্ব আমাদের। সময় হলে সঠিক মানুষ আসবে। আমি যদি প্রেম করি, বাবা শুনলে কষ্ট পাবে। তার আমাকে নিয়ে অনেক আশা। অ্যাডভোকেট ইনান শেখের মেয়ে বলে কথা। মৃদু হেসে কথাটা বলে মাহি। ইলমা নিজেও হাসে, চোখ মুখ হাসিতে উজ্জ্বলতার। ইলমা জবাব দেয়, আমার বাবা আমার আদর্শ, অনুপ্রেরণা। খোদার পরে তিনি আমার পথ প্রদর্শক। ঘড়ির কাঁটা রাত 11:45। ইলমার পুরনো অভ্যাস 12টার পর বিছানায় গা লাগানো। আজকের দিনটা তার সপ্তদশী বয়সের সমাপ্তি টানবে। আর কিছু মিনিটের পর সে অষ্টাদশী কন্যা হয়ে যাবে। ইলমা ফ্রেন্ডস গ্রুপে মেসেজ দিচ্ছিল, তখন তার হোয়াটসঅ্যাপে মেসেজের নোটিফিকেশন আসতে ইলমা কৌতূহল নিয়ে মেসেজ দেখতে যায়। আদনানের মেসেজ দেখে ইলমা ফুলকুচকে তাকায়। আদনান লিখেছে, কিও প্রেমিক নারী খবর কি? ইলমা হয়ে যায়। তাকে প্রেমিক নারী বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু কেন? ইলমা রিপ্লাই করে, কি নারী? প্রেমিক নারী? ফালতু কথার আর জায়গা পাও না। নিজের মতো সবাইকে ভাবো নাকি? কি যে বলে সদরঘাটের প্রেমিক নারী। আর কোনো মেসেজ দিবে না আমায়। ঘড়ির কাঁটা 12টা বাজতে আদনান লিখে, হ্যাপি বার্থডে প্রেমিক নারী। ইলমা হতভম্ব। ধন্যবাদটুকু দিবে কি না সেটাই মনে একা দোকা খেলছে। এই ছেলে বড় ফাজিল তো। ইলমা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল। আদনান পুনরায় লিখে, প্রেমিক নারী বলার কারণ, আপনাকে ছেলেদের সাথে দেখা যায় আজকাল। এখন তো দেখছি আপনার প্রেমিকরা সব ফেসবুক কাঁপাচ্ছে আপনাকে বার্থডে শুভেচ্ছা জানিয়ে। আমার কোনো প্রেমিক নেই, ফালতু কথা বন্ধ করো। মাহিম, রিয়ান আমার ভালো বন্ধু, এর বাইরে কিছুই না। রুমের বাইরে আয়। কথাটা বলে ফোন রেখে দেয় আদনান। টেবিলের উপর থেকে একটা হরলিক্সের বয়ম নেয়, যেটা সদ্য কিনে আনা হয়েছে। ইনান শেখ, তৃপ্তি এবং ঈশিতা মিলে লিভিং রুমে কেক সাথে চিপস চকলেট হাবিজাবি সাজাচ্ছে। বাকিরাও উপস্থিত হয়েছে। তখন আদনানও এসেছে এখানে। তখন তৃপ্তি গিয়ে ইলমার দরজা নক করে। লিভিং রুমের লাইট অফ করে দেওয়া হয়েছে। তৃপ্তি ইলমাকে ডেকে এক পাশে দাঁড়িয়ে আছে। ইলমা বাইরে আসতে অন্ধকার রুম আবিষ্কার করে। দু কদম এগোতেই লাইট জ্বলে ওঠে। আদনান ব্যতীত সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা হাসে। তার বাবা এসে তাকে আগলে নেয়। ইজাজ বোনকে জারবেরা গোলাপ মিক্স করা একটা ফুলের তোড়া দিয়ে বলে, হ্যাপি বার্থডে বোনো। ইলমা ফুলটা নিয়ে ইজাজের গালে আদর করে দেয়। তার ভাই, তার বাবার রক্ত, শুধু তাদের মা ভিন্ন। ফাইজা ইলমাকে বলে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা খানিক হেসে জবাব দেয়, ধন্যবাদ। ইনান শেখ এবং তারেক মাহমুদ ইলমাকে মাঝে দাঁড় করিয়ে কেক কাটে। ইলমা সবাইকে কেক খাইয়ে দেয়। শেষে আদনানের কাছে যায়, কুচকে তাকায় আদনানের দিকে। আদনান ইলমার দিকে তাকিয়ে তিনি বলে, নাটক কম কর, তোর হাতে কেক খাওয়ার জন্য আমি বসে নেই। মুহূর্তে ইলমার চোয়া শক্ত করে নেয়। যেহেতু আদনান কেক
খাওয়ার জন্য বসে নেই, সেহেতু তাকে কেক খাওয়ানোর মনে হয় না। মুখ ঝামটা মেরে চলে আসে। আদনান নিজেই কেক নিয়ে খায়। ইলমার দিকে হরলিক্সের বয়মটা এগিয়ে দিয়ে বলে, প্রেমিক নারীর বার্থডে গিফট। মুখ ফসকে কথাটা বলে নিজেই জিভে কামড় দেয়। ইলমা গরম চোখ করে তাকিয়ে আছে। তৃপ্তি হাঁ হয়ে তাকিয়ে রয়। বাকিরাও কেমন করে যেন তাকাচ্ছে। তবে ফরিদা পারভিন হেসে বলে, জেরারে হরলিক্স দিলা কেরে আদনান? আদনান মেঝেতে দৃষ্টি স্থির করে রেখে ছোঁচ কামড়ে হাসে। বাকিরাও তাকিয়ে আছে তার দিকে। সবার কৌতূহল মেটাতেই বলে, মেলিচার তো হরলিক্স পছন্দ, সেই জন্য দিয়েছি। প্রেমিক নারী বলেছো কেন? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। রুমের দিকে পা ফেলে চোয়াল শক্ত করে জবাব দেয়, কারণ ও সদরঘাটের প্রেমিক নারী। কষ্ট বলে রুমিকে দরজা লাগিয়ে দেয় আদনান। বাকিরা তার যাওয়া দেখছে এতক্ষণ। ইলমা লজ্জায় মাথা নামিয়ে নিয়েছে। কত বড় বজ্জক ভাবা যায়। না জানি তার মান ইজ্জত সম্মান নিয়ে কিভাবে ফুটবল খেলবে, যেখানে সেখানে যদি প্রেমিক নারী বলে সম্বোধন করে। হায়, এতদিন মেলিচার বাচ্চা বলতো, এখন প্রেমিক নারী সাথে সদরঘাটেরও যোগ করেছে। না না, এর হেস্তনেস্ত করেই ছাড়বে মনে মনে ঠিক করে ইলমা। কিছুক্ষণ থেকে ইলমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইলমা হরলিক্সের বয়াম নিয়ে রুমে প্রবেশ করে। আদনানকে নিয়ে কিছু বলার নাই। তার চয়েস ইউনিক হয়, সাথে সম্মত না। ইলমা হরলিক্সের বয়ামের দিকে এক নজর তাকিয়ে শুয়ে পড়ে। বসন্তের আগমন একটি প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক দৃশ্যপট বদলে যায়। গাছপালা নতুন করে ফুটে ওঠে, ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে, আর প্রকৃতি যেন একটি নতুন সেজে ওঠে। বসন্তের আগমনে প্রকৃতি তার রূপ সবুজ রূপে ফিরে আসে। পাখিরা গানে মেতে ওঠে, আর বাতাসে মৃদু আর স্নিগ্ধ একটি শীতলতা থাকে। গাছগুলো মেলে ধরে তাদের শাখা এবং ফুলের বাগানগুলো নতুন রঙে ফুসে উঠছে। মানুষের মনে এক ধরনের সুখের অনুভূতি জাগ্রত হয়, যেন জীবনে বসন্তের আবহে নতুন চেষ্টার প্রেরণা এবং শান্তির সন্ধান মেলে। এ সময় সবাই যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যায়, আর মনে মনে নতুন শুরুর আনন্দে উজ্জীবিত হয়। বসন্তের প্রধান চিহ্ন হলো ফুলের বাহার। সেই জন্য ভার্সিটির প্রাঙ্গণে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে। সেই সাথে আছে পাতাবিহীন গাছ, পাখি দিয়ে ইত্যাদি। ক্যাম্পাসে আসতে চোখে পড়ে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে আসছে। সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে। আদনান নিজেও আজকে পাঞ্জাবি পরে এসেছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি, গায়ে জড়ানো, হাতে কালো বেল্টের ব্র্যান্ডেড ঘড়ি, ফর্সা মুখশ্রীতে খোঁচা খোঁচা কালো দাড়ি, উচ্চতা বেশ লম্বাটে, দেখতে যথেষ্ট সুদর্শন পুরুষ সে। ভার্সিটিতে গান চলছে অবিরত। সবাই অনুষ্ঠানে যোগদান করেছে। রিয়ানা বাসন্তী রঙের শাড়ি পরিধান করেছে, সাথে খোপায় দুই হাতে আছে কাঁচা হলুদ ফুলের মালা। একেবারে স্নিগ্ধ লাগছে তাকে। আদনান বন্ধুমহলের সদস্যরাও শাড়ি পরেছে, পাঞ্জাবি পরে এসেছে। আদনান একটু ব্যস্ত কাজকর্ম নিয়ে, সেই জন্য রিয়ানা, নিশাত এবং রার সাথেই থাকছে। নির্মাণ, সেজান ও আদনানের আশেপাশে আছে। রিয়ানা অপেক্ষা করছে আদনান কখন আসবে। নিশাত এবং রাহার পাশে বসে কিছু পিকচার তুলছে। নিশাতকে দিয়ে আরো কিছু পিকচার তুলিয়েছে রিয়ানা। আদনানকে মেসেজ দিয়েছে কয়েকটা, জানিয়েছে এক্ষুনি আসবে। রিয়ানার তর্স হয়েছে না আদনান কখন আসবে, কখন পিক তুলবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান আসতে রিয়ানার মুখশ্রীতে হাসি দেখা গেল না। আদনান রিয়ানাকে দেখে কুচকে তাকায়, দিয়ে ইশারা করে সাইডে আসার জন্য। রিয়ানা অভিমান মিশ্রিত মুখটা নিয়ে সাইডে আসতে আদনান তার হাত খপ করে ধরে নেয়। রিয়ানা চকিত তাকাতে আদনান কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে বলে, কি হয়েছে? আমার কোনো দামই নেই তোমার কাছে। আদনান জবাব দেয় না। রিয়ানাকে পরখ করে বলে, সুন্দর লাগছে তোমায়। শুধু সুন্দর না, ঐশ্বরিয়া লাগছে। দাঁতে দাঁত চেপে জবাব দেয় আদনান। রিয়ানা প্রথমত খেঁচায়। এই এক মানুষ জীবনেও রাগ দেখানো যায় না, উল্টো নিজেই রেগে থাকে 24 ঘন্টা। আদনান বেশ বদমেজাজি, সেজন্য মাঝে মধ্যে বিরক্ত হয় রিয়ানা, কিন্তু ছাড়তে পারে না। কেন জানি মনে হয় বদমেজাজি ছেলেটাকে সঠিক পথে আনা চাপে অনেক স্ট্রাগল করা লাগবে। সবচেয়ে বড় কথা, এই সম্পর্কের মূল্য নেই। যে কোনো সময় আদনান বলবে ব্রেকআপ। একমাত্র বিয়ে পারে সম্পর্কের স্থায়িত্ব দিতে। রিয়ানা ভাবনায় তলালো। আদনান কিছুক্ষণ চুপ থেকে গভীর কণ্ঠে বলল, অনুষ্ঠান শেষ হলে থেকো, একসাথে লাঞ্চ করব।
রিয়ানা মাথা নাড়ায়। তাদের কথার মাঝে আগমন হয় নির্মাণ এবং বাকিদের। আদনান নিশাদকে চোখ দিয়ে ইশারা করে রিয়ানাকে নিয়ে যাওয়ার জন্য। তার ইশারায় নির্মাণের চোখ এড়ায়নি। রাহা, নিশাদ এবং রিয়ানা যেতে নির্মাণ বলে। কত যে ছলনা করলি, এখন কোথায় যাবে? আদনান বিরক্ত হয়। জোয়াল শক্ত করে জবাব দেয়। জাহান্নামে যাব, তুই যাবি কিনা বল। টেম্পারে তো গরম কেন? সব শর্ত গেলাম আমি, কাজ আছে। কাজটা করে আদনান উল্টো দিকে হাঁটা ধরে। জয় আবরণ তার দলবল নিয়ে ভার্সিটি এসেছে। যেহেতু আদনান দায়িত্বে আছে সেই জন্য সে সেদিকটা যায়নি। নিজের আসলে বসে জেবিনকে খুঁজছে। জয়ের টকবগানো চাহনি তার দুই বন্ধুর বুঝতে বাকি নেই কাকে খুঁজছে। সেই জন্য গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয় জেবিনকে দেখলে যাতে তাদের বলে দেয়। জয় বসে বসে ডান্স দেখছে। আদনান কিছু গোলাপ কিনে হাতে রেখেছে। এগুলো মোটেও রিয়ানের জন্য না, কিছু জেবিনের জন্য আর কিছু প্লাটিং এর জন্য। আদনান খুঁজে খুঁজে জেবিনকে বের করে। দেখা মাত্রই হাত উঠিয়ে হাই বলে। আদনানের হাই বলা দেখে জেবিন এগিয়ে আসে, হাসি মুখে বলে হানু। আদনান হেসে জেবিনকে উপর নিচ পরখ করে বলে। শাড়িতে যেন পরীকে দেখছি। আদনানের থেকে প্রশংসা পেয়ে জেবিন খুশি হয়। আদনান কিছু গোলাপ এগিয়ে দিয়ে বলে। পরীকে ফুল না দিলে অন্যায় হয়ে যাবে। জেবিন ফুল নিয়ে বলে, You are so sweet. Let's have a date with you. ইয়া অফ কোর্স, গিভ মি ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার। জেবিনের সাথে এই নাম্বার আদান করা হয়। দুজনেই সামনে অগ্রসর হয়ে পাশাপাশি হেঁটে। তখনই জেবিন আদনানকে বলে, চল পিকচার তুলবো। আমি মেয়েদের পিকচার তুলে দেই না। গম্ভীর কণ্ঠে এই কথাটা বলে আদনান জেবিন জবাব দেয়। Come with me. আদনান রাজি হয়। জেবিনের একটা ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে দুজন দাঁড়িয়ে পিকচার তোলে। পিক তোলা হতে আদনান হাতে বলে, বাই, রাতে কথা হবে। জেবিনের থেকে বিদায় নিয়ে এগোতেই পথে কিছু জুনিয়রদের দেখতে পায়। মেয়েগুলো বেশ সুন্দরী, সবাই যেন সবাইকে ছাড়িয়ে। আদনান সেদিকে তাকে নজর সরিয়ে দেয়। সামনে এগোতে আরেকটা মেয়েকে দেখতে বেশ সুন্দরী। আদনানের ভালোই লাগে তাকে। মাঝপথে থামিয়ে দিতে মেয়েটা ফুসকুচকে তাকায়। আদনান গোলাপ এগিয়ে দিয়ে বলে, ফুল হাতে নিয়ে পরী খুঁজছিলাম, পেয়েও গেলাম। আদনান শেখের থেকে এইরকম কিছু পাবে আশাই করে মেয়েটা। ফুল হাতে নিয়ে ধন্যবাদ জানায়। আদনান ঠোঁট কামড়ে হাসে। মেয়েটাও হেসে বিদায় নেয়। শাহরিয়ার আদনান শেখ ভার্সিটিতে বেশ পরিচিত মুখ। সুদর্শন এবং বাবার টাকা ছাড়াও আদনানের বিশেষ একটা গুণ আছে। গুণটা হলো গান গাইতে পারে। তার গানের ভয়েস অসাধারণ। তার ফেসবুকে কত জুনিয়র সিনিয়র আছে হিসেব নেই। যেমন মেয়ে বাজি করে তেমনি তার জন্য মেয়েরও অভাব পড়ে না। জেবিনের একটা ডান্স পারফরমেন্স ছিল, সে তার দলের সাথে সেটা যোগদান করে। বেশ ভালোই নাচতে পারে সে। তার ডান্স দেখে বেশিরভাগ লোকই প্রশংসা করছে। জয় আবরণ জেবিনের ডান্সের পুরোটা সময় এক নজরে তাকিয়েছিল। তার পছন্দের নারী জেবিন। ইলমা, প্রীতি, মাহিম এবং রিয়ানের সাথে রেস্টুরেন্টে এসেছে মূলত তাদের ট্রিট দেওয়ার জন্য। রাতে আবার আসবে তার পরিবারের সাথে। লাঞ্চের টাইমে এসে খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে চারজন। রেস্টুরেন্টে প্রাইভেট স্পেস বুকিং থাকায় তারা সামনে বসেছে। গল্প করার মাঝ দিয়ে মাহিম ইলমাকে বলে, আরে প্রথমকে দেখ। ইলমা কপাল কুঁচকে নেয়, হতভম্ব হয়ে যায়। মাহিমের কথায় জবাব দেয়, রাতে নেশা করছিস নাকি? এখনো কাটেনি? ইলমার কথায় মাহিম হাত উঁচু করে আদনান এবং সাথে হাত ধরা মেয়েকে দেখিয়ে বলে, দেখ হাদনান ভাই মেয়ে নিয়ে এসেছে। ইলমা সেদিকে তাকায়। প্রীতি কিছুটা চিল্লিয়ে বলে, ওই মেয়েটাকে আদনানের সাথে। সাথে সাথে থাপ্পড় মারে ইলমা। রিয়ান তাকে শাসিয়ে বলে, এত জোরে চেঁচাচ্ছিস কে রে? ইলমা আদনান এবং সাথে শাড়ি পরা মেয়েটাকে দেখে তারা এদিকে আসছে। ইলমা তাদের আশা দেখছে এবং এখন যদি সবার সামনে তাকে প্রেমিক নারী বলে, সাথে মেয়েটা নিয়ে তার মাথা ব্যথা নেই, গার্লফ্রেন্ড হবে। আর আদনান শেখের গার্লফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছুই না। আদনান রিয়ানাকে বসতে বলে। পেছন দিয়ে নিশাত রাহাও আসছে। সেজা ভেতরের দিকে চলে যায়। নির্মাণ এবং আদনান একসাথে আসছে। ইলমাদের ক্রস করে মেয়েগুলো চলে যায়। আদনান এগিয়ে আসতেই দেখে ইলমা বসে আছে, সাথে দুটো ছেলে এবং একটা মেয়ে। তাদেরকে দেখে ফিউ কুচকে তাকায় আদনান। ইলমাদের সামনে থামে। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনানের চোয়াল শক্ত ছাছালো কঞ্চে বলে, মেলিস এখানে কি করছিস? রেস্টুরেন্টে মানুষ কেন আসে? বিপরীতে জবাব দেয় ইলমা। ইলমা তাকিয়ে আছে ইলমার দিকে। আদনান কমে বলে, সবার সাথে রাতে আসার কথা ছিল, দেখছিস
প্রেমিক নারী সদরঘাটে বসে আছে প্রেমিক পুরুষদের নিয়ে। মুখ সামনে কথা বলো, তুমি নিজেও তো মেয়ে নিয়ে এসেছো। আমি ছেলে মানুষ, মেয়ে নিয়ে আসলে কিছু হবে না। তুই না ভদ্র, তাহলে ছেলে মানুষের সাথে কি? আরে আরে, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হা হয়ে যায়। কতটুকু একটা মেয়ে এভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল, ক্ষুধা লাগছে। তুই যা, এই মিলিজার বাচ্চা বড় ভদ্র। আর একটা কথা বাড়ালে তোমার চোখ দুটো কাঁটা চামচ দিয়ে তুলে এখানকার শেফকে দিয়ে স্যুপ বানিয়ে খাওয়াবো। ইলমার থ্রেট শুনে বাকিরা থতমত খেয়ে যায়। নির্মাণ তখনও আদনানকে টানছে ভেতরে যেতে। আদনান রক্ত চক্ষু করে বলে, প্রেমিক নারী, বেশি বার বেড়েছিস। তোর আর তোর বাপের কি কি করতে পারি তোর ধারণাও নেই। এরপর এই কথাটা বললে তোর খবর আছে। সর এখান থেকে, মাতাল কোথাকার। ওদের ঝগড়া শুনে ম্যানেজার এবং দুজন ওয়েটার চলে আসে। কি হয়েছে বোঝার চেষ্টা করছে। আশেপাশে সবার নজর এদিকে। আদনানের তাতে চুপ খেপে ইলমা বেশ বিরক্ত। আদনানের তো সেলফ রেসপেক্ট নেই, তারটাও অনেক ধান্দা নেমেছে। আশপাশের পরিস্থিতি আর চোখে বোঝার চেষ্টা করে কিছুটা চিৎকার করে আদনান বলে, এই মেলিচার বাচ্চা। ওটা মেলিসা না, মেলিসা হবে, মূর্খ কোথাকার। সিরিয়াস টাইমে বানান ভুল ধরাতে আদনান আরো রেগে। আদনান সে তো সবসময় মেলিচা বলেই ডাকে, ও তো শুদ্ধ উচ্চারণ করে না, তাও মেলিচার বাচ্চা ভুল ধরবে। আজকে ভুলটা না ধরলে কি এমন ক্ষতি হতো। কেউ কেউ মিটিমিটি হাসছে। নির্মাণ অবাক না হয়ে পারছে না। আদনানকে ঠেলে ঠুলে ভেতরে নিয়ে যায়। তাও যাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলছিল সে। রিয়ান মাহিম দুজনেই হতবাক হয়ে ইলমাকে দেখছে। প্রীতি অবাক হওয়া মুছে বলে, তোর এত সাহস, কিভাবে বললি? আরে ও তো মাতাল, আমার সাথে কথা কাটাকাটি হলেই থ্রেট দেবে। আমিও দেই, তখন চুপ হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, আদনান ইলুকে ভয় পায়। মাহিমের কথা ইলমা পাত্তা দেয় না। তাদের খাবার চলে আসতেই খাওয়া শুরু করে সবাই। এই বিষয় নিয়ে আর কথা হয়নি। ভেতরে আসতে রিয়ানা আদনানকে জিজ্ঞেস করে, মেয়েটাকে এতক্ষণ ধরে ঝগড়া করছে কেন? রিয়ানার কথা আদনান বিরক্তিতে চ উচ্চারণ করে। নির্মাণ কিছু বলার সাহস পাচ্ছে না। আদনান ঠান্ডা পানিও খেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রিয়ানা আর প্রশ্ন তোলেনি। তাদের খাবার চলে আসতেই খেয়ে নেয় সবাই। সব শেষে রাহা জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে আদনান? কাজিন। শান্ত স্বরে জবাব দেয় আদনান। রিয়ানা পুনরায় বলে, তোমার বেশ জুনিয়র। আদনানের প্রেমিক নারী। মাঝখান দিয়ে এই কথাটা বলে নির্মাণ। সাথে সাথে আদনান চোখ রাঙিয়ে তাকায়। রিয়ানা ফ্রিকুচকে তাকায়। বাকিরা তাকিয়ে আছে। আদনান সবার উদ্দেশ্যে বলে, ও সদরঘাটের প্রেমিক নারী, ওর ছেলে বন্ধু আছে, প্রেমিক আছে 4-5টা হবে, সেজন্য প্রেমিক নারী বলে ডাকি। তোর তুই শিওর প্রেমিক আছে 4-5টা? সেজানের কথা আদনান জবাব দেয়, কি মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের 4-5টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা অস্বাভাবিক কিছু? সবাই কিন্তু এক হয় না। তুই নিজের মতো করে সবাইকে বিচার করছিস কেন? সেজানের কথায় আদনান কিছুক্ষণ চুপ থাকে। দাঁতের দাঁত চেপে জবাব দেয়, ওই মেলিচার বাচ্চাকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার মনে হয় না ওর প্রেমিক আছে। নির্মাণের কথায় আদনান রেগে তাকায়। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। নিশার জবাব দেয়, ওকে দেখে ভদ্রই মনে হলো, পোশাক আশাক কিন্তু ও শালীন। মুহূর্তে সবাই ইলমার প্রশংসা পঞ্চমুখ। মাঝখান দিয়ে নির্মাণ বলে, এরকম মেয়েগুলো ওয়াইফ হিসেবে পারফেক্ট। মেয়েটার তেজ দেখে আমি ফিদা। আদনান রেগে জবাব দেয়, চুপ। ওই মেলিচার বাচ্চাকে নিয়ে আর একটাও কথা বলবি না, আর একটাও কথা না। শালী সদরঘাটের প্রেমিক নারী, আমাকে অপমান করার ফল হাড়ে হাড়ে টের পাবে। ওর পুরো নাম কি? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে নির্মাণ। আদনান দেরি না করে জবাব দেয়, ওর নাম সদরঘাটের প্রেমিক নারী। শালা, তোর নাম তোর কাছে না, রিয়েল নাম বল। ওইটা বলা যাবে না। আদনানের লুকোচুরি দেখে নির্মাণ ফ্রি কুচকায়। রিয়ানা তার দিকে তাকিয়ে আছে। নির্মাণ মাঝখান দিয়ে বলে, ব্যাস। এত লুকাচ্ছিস কেন? ও তো তোর প্রপার্টি না, অন্য কারো। হয়তো ভবিষ্যতে আমাদেরও হতে পারে। আদনান রক্তচক্ষু করে তাকায়। বাকিরা হতবাক। নির্মাণ থতমত খেয়ে বলে, তোর গার্লফ্রেন্ড আছে ভাই? মেরিচা তৃপ্তি দুজনেই ভালো মেয়ে, নম্র ভদ্র। আমি চাই না ওদের মাঝে খারাপের ছোঁয়া লেগে পছন্দ হোক। খুবই শান্ত মেজাজে জবাব দেয় আদনান। বাকিরা মৃদু হাসে। সেজান বলে, তৃপ্তি না হয় তোর বোন, তোর দায়িত্ব আছে। আর মেলিচা, ওকে নিয়ে এত ভাবার কি আছে? আর একটাও কথা না। সবাই চুপ। আদনান জীবনে
কারোর প্রশংসা করে না, বন্ধু মহলের তো ভুলেও না, কিন্তু আজকে করলো তার বোন তৃপ্তি আর সদরঘাটের প্রেমিক নারী নীলিচার। আবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসে আড্ডার উদ্দেশ্য একটা শপে যাবে। রিয়ানা, রাহা এবং নিশাতের সাথে চলে যায়। শাহরিয়ার আদনান শেখ অনেকগুলো প্রেম করবে, কিন্তু কোনো মেয়ে মানুষকে বাইকের পেছনে বসাবে না, গাড়িতে নিজের পাশের সিটে বসাবে না, মেয়ে মানুষকে ছবি তুলে দিবে না, মেয়ে মানুষের হাতে খাবার খাবে না, মেয়ে মানুষের সাথে ঘুরতে যাবে না। এরকম অসংখ্য মেয়েবাদী পয়েন্ট আছে। অনেকগুলো প্রেম করলো, দিন শেষে সিঙ্গেল, কারণ তার প্রেমিকা আছে কিন্তু বউ নেই। প্লে বয় হলেও ইনোসেন্ট ভাব ধরে থাকতে পারে বেশ। হাতের আঙুল বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে ভেতরে প্রবেশ করে আড্ডা। লিভিং রুমে কেউ নেই, সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে। আড্ডা নিজের রুমে এসে শপিং ব্যাগটা খাটের উপর রাখে। শপিং ব্যাগে কি আছে? আছে অনেক স্পেশাল কিছু, স্পেশাল মানুষের জন্য। বেবি অনেক হাসি ছেলে গিফট বক্সের ছবি তুলে তাদের গ্রুপে সেন্ড করে লিখে ফার্স্ট ডেটের জন্য গিফট কেনা ডান। রিপ্লাই দেয়। যা যা, সময় এখন তোর। সন্ধ্যায় নাস্তা সেরে সবাই খোঁজ গল্পে মেতেছে, কিন্তু আদনানের কোনো খোঁজ খবরই, হয়তো ঘুমাচ্ছে এখনো। ইলমা নিজের গিফট গুলো আনপ্যাক করছে। সে ছবি আঁকতে পছন্দ করে, সাথে বই পড়তেও। সেই জন্য বেশিরভাগ বই এবং ছবি আঁকার সরঞ্জামই দেখা পায়। হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার আরো অনেক কাজই লেখকের বই তার গিফট বক্সে। সাথে হিজাব, জামা কাপড়, হাবিজাবি অনেক কিছুই আছে। ইনান শেখ মেয়ের আনন্দ মিশ্রিত মুখটার দিকে বারবার দেখাচ্ছে। তার ইলমা বড্ড আদরের মেয়ে তার। ইলমা তৃপ্তির সাথে জিনিসপত্রগুলো নিয়ে রুমে আসে। ইলমা বইগুলো বুকশেলফ গুছিয়ে রাখছে, জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখছে, রং তুলি ক্যানভাসগুলো ওয়ার্ড্রোবে একটা ড্রয়ারে রাখে ইলমা। হুট করে তৃপ্তি নজর যায় ওয়ার্ড্রোবের উপর থাকা একটা গিফট বক্সের দিকে। শিউ কুচকে বলে, আরে এটা আনপ্যাক করলি না? ইলমা জিজ্ঞেস করে কোনটা? তৃপ্তি আঙুল দিয়ে ইশারা করে উপরে। ইলমা তাকায়, মুহূর্তে চোখ মুখে উপচে পড়ে বিস্ময়। তৃপ্তির দিকে তাকিয়ে বলে, এটা কে দিয়েছে? ওমা, তোর গিফট তুই জানিস না? না, বফটাও দেয়নি তো? এই, তুই কিছু লুকাচ্ছিস না তো? মোটেও না। আমার বয়ফ্রেন্ড থাকলে সবার আগে তুই জানবি। তা অবশ্য ঠিক। তৃপ্তি সন্ধ্যা দৃষ্টিতে তাকিয়ে বলে। তৃপ্তির কথা ইলমা গিফট বক্সটা হাতে নেয়। দুজন বসে আনপ্যাক করতে তাতে একটা ঘড়ি আর ব্রেসলেট পায়। দুজন দুজনের মুখ চাহাচাই করছে। তৃপ্তি ঘড়িটা হাতে নেয়, দেখে বেশ দামি মনে হচ্ছে। দুজন দুজনের মুখ চাহাচাই করছে। তৃপ্তি ঘড়িটা হাতে নেয়, দেখে বেশ দামি মনে হচ্ছে। নাম খুঁজে বের করে একটা ব্র্যান্ডের ঘড়ি, সাথে পাথর বসানো ব্রেসলেটও আছে। ঘড়ি আর ব্রেসলেটে সহজেই তৃপ্তির হৃদয় কাড়ে। ইলমাকে বলে, যেই দিয়েছে তার পছন্দ আছে বলতে হবে। ইলমা চিন্তা পড়ে যায়। ঘড়ির বক্স দুটো চিরকুট পায়, তাড়াতাড়ি একটা হাতে নিয়ে খোলে। কালো রঙের রঙিন কাগজে সাদা কালি দিয়ে লেখা, আপনার জীবন ধ্বংস হোক। দুজনেই ভাবাচাকা খেয়ে যায়। পরে চিরকুটে লেখা, যদি গিফটগুলো ব্যবহার না করেন আপনাকে শুভ জন্মদিন। দুজনে চিন্তিত। ইলমা বুঝতে পারছে না কি হচ্ছে। তাদের বিল্ডিং এ অপরিচিত কেউ আসছে না, তাহলে গিফট কে দিল? তৃপ্তিও ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করার পর তৃপ্তি বলে, রিয়ান, মাহিন, প্রীতি, ওদের গিফটের সাথে মনে হয় এটাও ছিল, তোর খেয়াল নেই? আরে না, 3টা বক্স ছিল আমার মনে আছে। সেগুলো তো একটা বড় শপিং ব্যাগে রেখেছিস, হয়তো কেউ সুযোগ বুঝে এটাও দিয়ে গেছে। তাহলে ওয়ার্ড্রোবের উপরে রাখলে আমার কেন মনে ছিল না? হয়তো খেয়াল নেই তোর। ইলমা মনে করার চেষ্টা করে আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিল সে, কে দিল, কখন দিল। এটা নিশ্চিত যে এটা কোনো পুরুষ মানুষ দিয়েছে, কিন্তু কে সে? ইলমা তৃপ্তি অনেকক্ষণ চিন্তা করে, কিছু পায় না। ধরে নিয়েছে কোনো আগন্তুকই দিয়েছে সুযোগ বুঝে, হয়তো ইলমাকে চেনেছে, কিন্তু ইলমা তাকে চিনে না। এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করে না দুজন। একটু পরেই বাইরে বের হবে সবাই, সেই জন্যই দুজনে তৈরি চলে যায়। ইলমা একটা লং গাউন পরিধান করে, সাথে হিজাব পাতে। আগন্তুকের দেওয়া ব্রেসলেটটা হাতে গলিয়ে নেয়। লাগছে না, মানিয়েছে বেশ। একে একে শেখ পরিবারের সব সদস্য লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে উচকি হাসে। পায়জামা ঈশিতা আসে। আদনান আসবে কিনা সন্দেহ। সাথে আছেন ফরিদা পারভীন।
ইজাজ তার বনুকে দেখে এগিয়ে আসে, হাত ধরে হাতের তালুতে চুমু দিয়ে বলে, আমার বোন। ইলমা মুচকি হেসে ইজাজের গালে ঠোঁট ছোঁয়ায়। ঠিক তখনই আগমন হয় আদনানের। সবার নজর এখন তার দিকে। ধূসর রঙের শার্টের সাথে অফ হোয়াইট কালারের প্যান্ট, বর্ষাকালে সুন্দর লাগছে বেশ। আসলেই ছেলেটা সুদর্শন এবং সুন্দর বটে। তারেক মাহমুদ ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। মেন ডোরে তালা লাগে, সবাই বাইরে আসে। আরেকটা উবার কল করে ডেকে নেন। ঈশিতা, ফরিদা, পারভিন, তৃপ্তি এবং তারেক মাহমুদ নিজেদের গাড়িতে করে যান। কিনান শেখ তার পরিবার নিয়ে অন্য গাড়িতে ওঠে। আদনান নিজের বাইকে। মেয়ে মানুষ বাইকের পেছনে উঠাতে রাজি না সে, কোনো কালই না। দেখা যাবে বিয়ের পর বউকেও কারে করে আসতে বলবে, সে বাইক নিয়ে বেরোবে। নিরিবিলি শুনশান একটা রেস্টুরেন্ট আছে সবাই। ভেতরে খাবার অর্ডার করে বাইরে বসার মতো জায়গা আছে, সেখানেই আসে সবাই।